নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। আমার ওপর কমল যেটা গুরু দায়িত্ব দিয়েছেন যে আজকে আমাকে আজকের টকটা ফেসিলিটেট করতে হবে। তো আমি ভাবছিলাম যে আমার ওপর একটা এরকম গুরু দায়িত্ব, মানে যেখানে কমলজি আছেন, সুদেশনা আছে, আরো কেউ কেউ পবিত্র আছে, যাদের কৃষ্ণমূর্তি নিয়ে পড়াশোনা বা চর্চা অনেক দিন ধরে, মানে 10 বছর, 15 বছর, 20 বছর, হয়তো তারও বেশি। সেখানে আমার হার্ডলি 3 বছর কি 4 বছর কৃষ্ণমূর্তি নিয়ে কিছুটা চর্চা, কিছুটা পড়াশোনা। কিন্তু আবার অন্যদিক থেকে একটা জিনিস মাথায় এলো যে আজকের টপিক যেটা, যে নেচার অফ হার্ট বা হোয়াই আর উই হার্ট, মানে আমরা মনে আঘাত পাই কেন, বা আমাদের ওই মানে অভিমান হয় কেন। একটা কথা আমরা সবাই জানি যে চোরকে যদি দারোগার দায়িত্ব দেওয়া হয়, সে কিন্তু ফাটাফাটি কাজ করতে পারে, কারণ সে চোরে সমস্ত অন্দি সন্ধি গুলো জানা। তো সেই রকম আমার নিজেকে এক্ষেত্রে বেশ চোর চোর মনে হচ্ছে, যে আমি অবভিয়াসলি প্রচুর অভিমান করি, আঘাত পাই, তো একজন ভুক্তভোগী। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমি এই গুরু দায়িত্বটা মোটামুটি পালন করতে পারবো। এখন আমরা আমরা যেটা আজকে যেটা করবো, কমনলি যেটা বললেন যে আজকে কেউ একজন স্পিকার বা বিখ্যাত স্পিকার কোনো মানুষ নেই, আমরা সবাই মিলে আহ, চেষ্টা করব একটু ভেতরে ঢুকে, উইল ডিপ ডাউন, মানে আমাদের নিজেদের ভেতরে প্রবেশ করে, যেই আঘাত পাওয়া ব্যাপারটা কি, মানসিকভাবে আঘাত পাই এবং সেটা কেন পাই, কি তার মেকানিজম, এবং এই আঘাতগুলোকে কি আমরা যত্ন করে জল হাওয়া আলো বাতাস দিয়ে লালন পালন করে সুন্দর করে গুছিয়ে রাখি, এবং সেটাই আমাদের একটা বেশ চেরিশড ব্যাপার হয়ে যায়। এর কি কোনো উপকারিতা আছে নাকি অপকারিতা, মানে এটা আমার কি ক্ষতি করে বা ক্ষতি বৃদ্ধি করে আমার আমার চারিপাশ, আমার পরিবেশ, সেগুলো নিয়ে আমরা এই বিষয়টার মধ্যে থেকে আমরা সবাই রিফ্লেক্ট করে দেখি খুব অনেস্টলি। তার কারণ হচ্ছে, আর একটা জিনিস আমার মনে হচ্ছে যে আমরা এই 1.5 বছর ধরে এই প্যান্ডেমিকের কারণে সবাই তো খুব মুখোশ করে থাকতে হচ্ছে আমাদের, কিন্তু সত্যিই কি তাই? আমরা কি বহু বহু কাল ধরে মুখোশ পরে নেই? মানে আমাদের অজান্তেই আমাদের মুখোশটাই কি মুখ হয়ে যায়নি, এবং পরকের পর পরত জমা হয়েছে, মানে আমরা ছিঁড়ে সরাতে গেলেও সত্যিকারের মুখটা বা সত্যিকারের মানুষটাকে কি খুঁজে পাবো? এত রকম মুখোশ, এবং মুখোশ মানে কি, আমার ইগো, আমার আমিত্ব, আমার 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 যে অ্যাকুমুলেট করেছি, আমার নিজের সম্পর্কে ধ্যান ধারণা, আমি অমুক হনু বা যাই হোক না কেন। তো সেইগুলো নিয়ে আমরা সবাই কথা বলি। আর একটা ছোট্ট বিষয় বলি, এখন এই আঘাত পাওয়া বলতেই তো আমরা বুঝি যে এটা সম্পর্কের ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে হয়। আঘাত বললেই বা হার্ট হওয়া বললেই সম্পর্কগুলো মাথায় আসে, কনজুগাল রিলেশন হতে পারে, আমার ফ্যামিলি রিলেশন হতে পারে, বাবা মার সঙ্গে হতে পারে, বন্ধু বান্ধব বা পরিচিত। কিন্তু আমি ভাবছিলাম কি সামান্য সামান্য ব্যাপারে আমরা আঘাত পাই। আমি তো ভুক্তভোগী। আমি একটা নিজের ছোট্ট কথা বলি, হঠাৎই মনে পড়লো, খুবই মানে বাংলায় একটা তুচ্ছ শব্দ আছে, সেই তুচ্ছ শব্দটা ব্যবহার করি, খুব পাপি ব্যাপার। কিন্তু সেই পাপি বা খুব সামান্য ব্যাপারগুলো কিরম ভাবে হয়। আমি ফল খেতে খুব ভালোবাসি, এবং আমি বাজারে আমার নির্দিষ্ট ফলওয়ালা আছে, দুই ভাই, আমি তাদের কাছ থেকে ফল কিনি, এবং আমাকে মেনলি মূলত ভাইয়ের কাছ থেকেই ফল কিনি। এবং ভাই মানে তারা আমাকে বেশ কিছুটা বাজারের অন্যান্য দিনের লোকজনের থেকে আমাকে একটু কম পয়সায়, মানে একটু সস্তায় দেয় আর কি। জানি না, ভালোবাসে বা কিছু একটা। তো এই লকডাউনের বাজারে ভাই খুব একটা আসছে না, দাদার কাছ থেকে নিচ্ছিলাম। তো একদিন আমি গিয়ে পেঁপে, মানে পাকা পেঁপে তুলে বললাম, কত করে রে? বললো 60 টাকা। আমি বললাম, বাবা সে কি, আমি তো 40 করে নিই, 50 করে দিই অন্তত। হঠাৎ সে বলে উঠলো, রেখে দাও রেখে দাও। আই গট হার্ট। আমার মুখটা ছোট হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে রিয়াক্ট করলাম যে তুই এভাবে কথা বলছিস, জীবনে তোর কাছ থেকে আর কোনো ফল কিনবো না। এবং বিলিভ মি, আজকে 6 মাস হয়ে গেছে আমি ওর কাছ থেকে কোনো ফল কিনিনি, এবং ওর সামনে দিয়েও যাই না। তো আমার এই ঘটনাটা হঠাৎই মনে পড়লো, কি সামান্য ব্যাপার, তুচ্ছ ব্যাপার, কিন্তু আমার হনু বা আমার মনে হলো যে আমাকে এইভাবে বলছি, আমি কে, কেউ কেটা, বা আমাকে এরকম কেন বলছে, বা তো আমি এতটাই হার্ট হলাম যে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি, ও কিন্তু সত্যি আমাকে ভালো ফল একটু কম দামে দিত।
তা আমি এই ঘটনাটার উল্লেখ করলাম এই কারণেই যে আমরা একটু নিজের মধ্যে ঢুকে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি, রিফ্লেক্ট করার চেষ্টা করি। আপনাদের ওভার টু ইউ। তার আগে আর একটা ছোট্ট আমি একটু অনুষঙ্গ জুড়ে দিই। আমরা সবাই জানি বোধহয় এই গল্পটা। বিদ্যাসাগর মহাশয়, বিদ্যাসাগরের কাছে তার বাবা একটি বাচ্চা ছেলেকে, 7-8 বছরের একটি ছেলেকে নিয়ে এসে বলছে, তখনকার কালে তো বিদ্যাসাগরকে বলতো ঠাকুর মশাই, যে ঠাকুর মশাই আমার ছেলেকে বদ্যি মানে ডাক্তারবাবু মিষ্টি খেতে বারণ করেছে, আপনি একটু ওকে বলে দিন, আপনার কথা খুব মান্য করে। তো বিদ্যাসাগর মশাই বললেন যে আচ্ছা বাবা, তুমি এক কাজ করো, তুমি 7 দিন পরে তোমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো। তো সে তো ভদ্রলোক বুঝতে পারলেন না, যাই হোক চলে গিয়ে 7 দিন পরে বিদ্যাসাগরের কাছে আবার ছেলেকে নিয়ে এলেন। তো বিদ্যাসাগর মশাই তাকে বুঝিয়ে, বাবা মিষ্টি খেও না, খেলে ডাক্তার বারণ করেছেন। তো যাই হোক ছেলেটি ঘাটটা নেড়ে চলে গেল। বাবা তখন জিজ্ঞেস করলো যে আচ্ছা ঠাকুর মশাই, আপনি তো এই কথাটা 7 দিন আগেই বলতে পারতেন, আবার আজকে আসতে বললেন। তখন বিদ্যাসাগর বলেন যে আসলে কি জানো, আমিও না মিষ্টি খেতে খুবই ভালোবাসি। আমি 7 দিন দেখলাম যে আমি মিষ্টি ছাড়া থাকতে পারি কিনা, তোমার ছেলেকে বলবো যে মিষ্টি খেও না, আমি এদিকে খেয়ে যাচ্ছি। তো কোথাও গিয়ে এই ঘটনাটা আমার বারবার মনে পড়ে, ছোটবেলায় পড়া, যে আমরা জ্ঞান দিই প্রচুর লোককে, এবং যখনই এই সমস্যা হয়, যখনই আঘাত পাই, উল্টো উল্টো দিকের লোকটাই, মানুষটাই দায়ী, জাজমেন্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা একটু নিজেরা নিজের ভেতরে ঢুকে ঘুরে দেখি। আমরা সবাই 2-3 মিনিট 4 মিনিট করে টাইম নিয়ে নিজেদের জায়গা থেকে এই বিষয়টা নিয়ে রিফ্লেক্ট করি প্রথমবারে, তারপরে আবার পরের টার্নে আবার কিছু বলার থাকলে বলবো। সো নাও ওভার টু ইউ, এনিবডি। আর একটা জিনিস বলি, সরি, অবভিয়াসলি মানে এই যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো, জিড্ডু কৃষ্ণমূর্তির বেশ কিছু টক, বেশ কিছু লেখা এই বিষয়ে আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেগুলো একটু আধটু দেখার বা পড়ার চেষ্টা করব, কিন্তু আগে আমরা নিজেরা একটু কথা বলি, দেখি প্লিজ। আমি বলবো একটু। প্লিজ প্লিজ। আসলে এই আঘাত জিনিসটা একটা ধারাবাহিকতা আছে একদম ছোটবেলা থেকে। মানে প্রথম আঘাতটা হয় মাতৃজঠর থেকে বেরোবার সময়, প্রায় সেখান থেকে একটা লম্বা ধারাবাহিকতা হয়, এবং এই যে সারাটা জীবন বা আমরা যতদূর আমাদের বয়স হয়েছে, এই যত যেমন আমরা বেড়ে উঠছি, এর পার্সপেক্টিভ গুলো কিরকম চেঞ্জ হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে আমাদের রিয়াকশন গুলো চেঞ্জ হয়ে যায়। একটা সময় ছিল খুব ছোট ছোট আঘাতে প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হতাম, যেন ভেঙে যেতাম, এবং যত এই আঘাতগুলো আসতো, আস্তে আস্তে ক্রমশ আমাদের মধ্যে একটা ডিফেন্স মেকানিজম অন্তত আমার মধ্যে তৈরি হয়েছে। এখন আমি ঠিক করে নিয়েছি কোন আঘাতগুলোকে আমার গায়ে লাগতে দেব আর কোন আঘাতগুলোকে আমার গায়ে লাগতে দেব না, এবং সেই আঘাতগুলোকে আমি কিভাবে ডিল করব তার একটা মেকানিজম আমার মধ্যে তৈরি হয়েছে। এটা কিন্তু ছোটবেলায় ছিল না। ছোটবেলার আঘাতগুলো, স্কুল লাইফের আঘাতগুলো, বন্ধুদের সঙ্গে ঝগড়াঝাটি হলে অসম্ভব পাট্টাব্ধ হতাম, আর এখন খুব নিকটাত্মীয়ের সঙ্গেও মনোমালিন্য হলে ঠান্ডা মাথায় সেগুলোকে ডিল করবার চেষ্টা করি। তার মানে আমার বক্তব্যটা হচ্ছে যে এই আঘাতগুলো আমাকে তৈরি করে। যত না আমার ভালো স্মৃতি, ভালো আনন্দের অনুভূতিগুলো আমাকে তৈরি করে, তার থেকে ঢের বেশি আমার কনস্ট্রাকশনের মধ্যে এই আঘাতগুলো একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। এবং ক্রমশ এই আঘাতগুলোকে ডিল করতে শেখা, এটা একটা অসম্ভব ভালো রাস্তা মানুষ হবার। যে যত আঘাত পেয়েছে সে তত যেন মানুষ হয়, এবং একদম এন্ডে, এই লং জার্নির এন্ডে মনে হয় অদ্ভুত একটা কি বলবো, স্টোইক নির্বেদ এসে যায়, যেখান থেকে বলা যায় যে এই যে ধুলা আমার নহে, উড়িয়ে যাব সন্ধ্যাবাই। মানে একদম নিজেকে আলাদা করে নেওয়া। এইটা একটা লম্বা জার্নি থ্রু দ্য লাইফ হতে থাকে, এবং দিস ইজ পারফেক্ট এক্সপিরিয়েন্স অফ আ পারফেক্ট হিউম্যান বিং। এইটুকুই আমার বক্তব্য এই মুহূর্তে। এই সুজাতা যে মেকানিজম বলছে,
সেই মেকানিজমটা কি, মানে সেটা কি একটু আমরা বুঝতে পারি? মানে আমি এটা বললেন না আপনি যে মেকানিজম ডেভেলপ হচ্ছে যেটাতে আমি আঘাতকে ডিল করতে পারি, মানে সেটা ওটার মধ্যে কি একটু যেতে পারি? মানে মেকানিজম, কেন কি আমরা তো এই মুহূর্তে আমাদের কি আছে আমাদের মধ্যে সেটা নিয়েই যদি ডায়ালগটা হয়, মানে অ্যাট দিস মোমেন্ট আমার আঘাত বলতে কি কোনটা মনে আছে। তো আপনি কি বললেন যে মেকানিজম বড় হয়ে একটা হ্যাঁ, এই ধরুন খুব ছোটবেলায় হ্যাঁ 6 বছর, 7 বছর, 8 বছর হ্যাঁ এইরকম হ্যাঁ সময় আমার বন্ধুর সঙ্গে মনোমালিন্যকে হুম, যতটা আহ, কষ্ট নিয়ে আমাকে ডিল করতে হতো, এখন হুম, কিন্তু আমার একটা ধারণা তৈরি হয়েছে যে এগুলোর থেকে উত্তরণের রাস্তাটা কি। হুম, খানিকটা ধৈর্য তৈরি হয়েছে, খুব বড় একটা ফ্যাক্টর মনে হয় এই আঘাতগুলোকে ডিল করবার, ওই ধৈর্য। মানে অসম্ভব একটা হুম, উম তার মধ্যে ঠান্ডা একটা অনুভূতি তৈরি হয় যে টাইম অনেক কিছু হিল করে দিতে পারে, যেটা কিন্তু আমার ছোটবেলায় এই right, ধারণাটা ছিল না। মনে হতো একটা কষ্ট মানে পৃথিবীটা ভেঙে চুরচুর হয়ে গেল। হুম, এখন কিন্তু মনে হয় যে সব কিছুর ওপরে সময় একটা আস্তরণ ফেলে দেয়, এবং তার জন্য আমার ধৈর্য ধরে চুপ করে থাকা উচিত, যেটাকে আমি হুম, ওই নির্বেদ বলছি, একটা ডিস্টেন্স হুম, তৈরি হয়। বা তারপরেও কি আঘাত আসে, তারপরেও কি ভেঙে যাওয়ার মতো অনেক কিছু ঘটনা ঘটে না, ঘটে, হুম, কিন্তু তার মধ্যে যেন কোথাও একটা একটা গ্রাফ থাকে আমার মধ্যে, যে এই কষ্টগুলো হয়তো আমার হ্যান্ডেল করবার মতো এই মুহূর্তে কোনো উপায় নেই, কিন্তু হুম, বাকি সব কষ্টগুলোকে আমার হ্যান্ডেল করবার মতো আহ মানসিক স্থৈর্য রয়েছে এই মুহূর্তে। মানে ধরুন আমার 18 সালে যখন আমার পিতৃবিয়োগ হলো, হুম, আমার অসম্ভব কষ্ট হয়েছে, অসম্ভব কষ্ট হয়েছে। কিন্তু উম, আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার বাবার খুব বড় একটা অসুখ করেছিল, তাতে 3 দিন টানা আমার বাবা অসুস্থ হয়ে মানে অজ্ঞানের মতো হয়েছিলেন। সেই সময় যে ভয়টা পেয়েছিলাম, আজকে বাবার চলে যাওয়ার সময় সেই ভয়টা কিন্তু আমার আর হয়নি। কারণ এটাকে আমি জানি যে এটা একটা অমোঘ সত্য, এটাকে যা হোক করে আমাকে ডিল করে নিতে হবে। কিন্তু ওই সময় যে ভয়টা পেয়েছিলাম সেটা এখনো মনে করলে আমার বুক কেঁপে ওঠে। এইটাকে আমার একটা উপকরণ বলে মনে হয়। হুম। জানি না আমি আচ্ছা বোঝাতে হ্যাঁ পারলাম হ্যাঁ কিনা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা। সুদেষ্ণা বলো। না, আমি আমার জীবনের কথা বলি। আমার তো মানে জীবনে অফকোর্স আঘাত। সুদেষ্ণার ছবি আর কথা আটকে গেছে। আচ্ছা, তাহলে হয়তো নেটওয়ার্কটা খুব পুয়ার নাকি, মানে ফ্রিজ করে গেছে কি এক হ্যাঁ, এবার মিনিট। ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সে আঘাত আমাকে, আমি বলবো আমার লাইফে এখন আমি বুঝতে পারি খুব হেল্প করেছে। মানে জীবনে ধরুন 10-15 বছর আগে এমন এমন আঘাত এসছে যে আমাকে একদম শেক করে রেখে দিয়েছে যে এটা কি হলে, মানে এই যে শেক করাটা, সেইটাতে আমার মানে আমি এখন বুঝতে পারছি মানে খুব ভালো হয়েছে। মানে এই আঘাতটা আমাকে একদম নাড়িয়ে রেখে দিয়েছে। যেই নাড়িয়েছে মানে আমি একটা নর্মাল পথে চলছিলাম, হঠাৎ একটা কেউ জোরে ঢিল মারলো, তখন মানে আমি জেগে গেলাম আর কি ওরকম। তো এই যে ম্যাডাম বলছি আবার না একটা আটকে দুটো গেছে। আঘাতে। আচ্ছা, অন্য কেউ একটু বলুক, আমার মনে হচ্ছে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। দীপিকা বা যে কেউ একটু দে ক্যান কন্টিনিউ। কিন্তু আমরা মানে এই মুহূর্তে আঘাত মানে কি মনে আসছে সেইগুলো নিয়েই বলি, রাদার দ্যান আমি কোটেশন। অন্য কেউ পবিত্র, আহ, আমি আরেকটু জিনিস যোগ করে দিই এখানে, মানে একটু উস্কে দেওয়ার চেষ্টা করি সুজাতা যেটা বললেন বা সুদেষ্ণাও যে প্রসঙ্গটা ছুঁতে চাইছিল, যে আমরা তো এইভাবে জানি বা আমরা এটা সবাই বলি যে আঘাত আহ, মানুষকে তৈরি করে, শক্ত হতে শেখায়, বা সুজাতা যেটা বললেন যে আমাকে স্টোইক বা নির্বেদ করেছে, আহ, সেটা কি কোথাও গিয়ে ওই একটা উইথড্রয়িং সিমটম চলে আসেনি?
আমরা যদি আরেকটু ভেতরে ঢুকে প্রবেশ করার চেষ্টা করি যে আমি আঘাত পাই কেন, এই সুজাতাই বললেন যে ছোটবেলায়, আমার তো মনে আছে যে ছোটবেলায় আমি যখন মেবি 8, 9, 10 বা কিছু, আমরা হয়তো অত সহজে আঘাত পেতাম না, মানে ফিজিক্যাল আঘাত অন্য জিনিস, বা সুজাতার যেরকম বাবার অসুস্থতা বা অমুক, সেগুলো তো একরকম, কিন্তু হার্ট হওয়া বলতে মানে আমরা ডে টু ডে লাইফে সম্পর্ক থেকে বা আমরা মনে যেগুলো নিয়ে নিচ্ছি, এবং সেখানে আমার মনে হয়, তাই কি মানে আমার মনে হওয়া নয়, মানে এইরকম কি যে সেখানে কোথাও গিয়ে কেন আমি আঘাত পাচ্ছি, যেন ওই ফললার উদাহরণটা দিলাম, কেন সে হয়তো তার দৈনন্দিন জায়গা থেকে তার হয়তো ওটার নাম কি, তার হয়তো মহাজন টাকা পাবে বা কোনো কিছু তার হয়েছে, সে বলে যে রেখে দাও রেখে দাও। আমি আমি আঘাতটা এতই নিলাম যে 6 মাস ফলও কিনিনি তার কাছ থেকে বা তার সামনে দিয়ে যায়নি, কেন আমি ভাবছিলাম যে কোথাও গিয়ে আমার আমিত্বটা বড়, এবং কোথাও গিয়ে আমার মধ্যে আমার যে ইমেজ আছে সেই ইমেজটা হার্ট হচ্ছে। কিন্তু ছোটবেলায় কি আমাদের অত তো ইমেজ থাকে না, তখন তো আমি হনু হয়ে যাইনি, তখন বাবা বকেছে, মা বকেছে, জানোয়ার ছেলে, তোর কিছু হবে না, অমুক তমুক হাজি বাড়ি, আমি মনে করে দেখছিলাম মানে অজস্র নানা রকম গালাগাল দিয়েছে, মানে বিড়ির দোকান করবি বা নানা রকম। এখন যদি কেউ এরকম বলে, বাবা, কোথাও গিয়ে আমাদের এই আমিত্বটা বাড়তে 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 যে জায়গা, এবং আমরা কৃষ্ণাজির কথা একটু শুনবো বা ওনার থেকে একটু পড়ার চেষ্টা করব, সেখানে দেখছিলাম মানে এইটাই কি মূল, যে আমাদের মাথায় আমাদের থট প্যাটার্নে মানে একটা যে কোনো কিছু হলেই সেটাকেই ডালপালা মহিরুও তৈরি করছি। আমি আর একটা উদাহরণ দিয়ে দিই আমাদের আলোচনার সুবিধের জন্য, এটা কমলজির সঙ্গে ইনসিডেন্ট, কমলজি প্লিজ ডোন্ট মাইন্ড। দিন 10 আগে কমলজিকে আমি বলেছিলাম যে আমার একটা কাজের জন্য মানে কৃষ্ণমূর্তি রিলেটেডই, কমলজি আমাকে কয়েকটা পয়েন্ট একটু লিখে পাঠান না। কমলজি বললো কি, বলে ঠিক আছে ঠিক আছে পাঠাচ্ছি। তারপর আমি 3বার মনে করে দিয়েছি, কমলজি ভুলে গেছে বা দেননি। এবার কি আমার সাধারণ নেচার কি আমাদের সবার, আচ্ছা কেন কমলজি দিল না, তাহলে কি দেবে না, তাহলে কি আমায় অ্যাভয়েড করছে, তাহলে কি আমি যেটা চাইছি সেটা ইমেটেরিয়াল বোকার মতো চেয়েছি, তাহলে কি আমার জ্ঞান গম্ভীর নেই, এই মানে দুর্বিষহ জঞ্জাল। ফরচুনেটলি এগুলো আমার হয়নি, কিন্তু এগুলো হতেই পারে বা সাধারণভাবে এগুলোই হয়ে এসছে, এগুলোই হয়ে এসছে। এইটা কিন্তু আমাদের বিভৎস বড় কারণ বলে আমি যখন ঘুরতে যাচ্ছি আমার মনে হচ্ছে। প্লিজ পবিত্র বোধহয় বলতে যাচ্ছিলি, আমরা আরো একটু রিফ্লেক্ট করি, তারপর আমরা কৃষ্ণাজি কি বলছেন একটু শুনবো। আচ্ছা, আমি ছোটবেলা থেকে আমি ভিডিও চালাচ্ছি না, কেননা আমার ইন্টারনেট খুব খারাপ। তো আমি ছোটবেলা থেকে, আমার মা যেহেতু এক জায়গা থেকে, আমার মা অবাঙালি আর আমরা জন্মেছি বিদেশে, তো ছোটবেলা থেকে সবকিছু প্রশ্ন করেছি, কেননা আমরা একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে মানুষ হয়েছি। বিদেশে জন্মেছি, তারপর 2.5 বছর বয়সে এই দেশে এসেছি। এসে বাংলাও পরিষ্কার বলতে পারতাম না। তো তখন আমাদের বাড়ির আত্মীয় স্বজন, জয়েন্ট ফ্যামিলির মধ্যে মানুষ হয়েছি, সেখানে সবাই মানে আমাদেরকে ওরা কিরকম, ওদের মা কেমন ধরনের, কারণ খুব মানে আদি মানে পুরো চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি যেরকম হয়, ওরা নিজের মধ্যে বিয়ে করে। আর এখানে মা একজন বিদেশি, সে খ্রিস্টান, তার গায়ের রং কালো, সে অন্য একটা ভাষা বলে, তো সেইখানে আমাদেরকে খুব মানে অন্য চোখে দেখতো। তো সেটা খুবই খারাপ লাগতো, ছোট ছোট জিনিস সেগুলো তো বুঝতাম না, কিন্তু প্রশ্ন করতাম যে কেন আমার মা কালো বলে আমাকে বিয়েতে কেন নেমন্তন্ন করা হলো না, হ্যাঁ, বা আমাকে খেলতে নিল না কেন যাতে তো ঘুরতে তো ভাইরা, কেন না আমি, আমার মা অন্য ধর্মের, কিংবা ওদের বাড়িতে পুজো হচ্ছে, আমরাও তো একই বাড়িতে থাকলাম, আমাদের ডাকলো না কেন, কারণ আমরা খ্রিস্টান হয়ে মানুষ হয়েছি, এগুলো কেন হচ্ছে। তো আস্তে 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 বড় হতে হতে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে, তো মা বললো চিন্তা করিস না, তুই আলাদা, সেটা ঠিক আছে,
সেটা নিয়ে তুই গৌরবে থাক, যে বি প্রাউড, তুমি আলাদা, তোমাকে সবার মতো হতে হবে না। তো তখন ওটার উল্টো ফল হলো, আমি তখন ভাবতে লাগলাম যে অন্যরা ভুল, কারণ তারা একটা গণ্ডির মধ্যে থাকে, আর আমি গণ্ডির মধ্যে থেকে বেরিয়ে এসেছি। এরকম প্রশ্ন করতে করতে আমি তখন আবার জিজ্ঞেস করলাম যে হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্মের মধ্যে কি তফাৎ। তারপরে আমি দেশ বিদেশ ঘুরেছি, সাঁওতালদের সঙ্গে, আমি তো শান্তিনিকেতনে থাকি, সাঁওতালদের সঙ্গে মিশছি। তখন চুপচাপ, মানে একটা সাঁওতালের বিয়েতে গেছি, চুপচাপ বসছি, দেখছি বিয়েটা হচ্ছে, আমার হচ্ছে ওদের আর আমার মধ্যে তফাৎটা কি? কোনো তো তফাৎ না, তার পরিস্থিতি আলাদা, এটাই তো তফাৎ। কিন্তু সেও মানুষ, সেও তো হেসে খেলে একটা পরিবারের মধ্যে থাকছে। এরকম খেলতে খেলতে, তারপরে দেশ বিদেশ ঘুরতে ঘুরতে আলটিমেটলি আমি কৃষ্ণমূর্তি স্কুলে টিচার হিসেবে চান্স পেয়েছি। তখন কৃষ্ণমূর্তির কথাগুলো শুনে তখন ভাবলাম যে হ্যাঁ, এবার এই ভদ্রলোক কিছু বলছেন যেটা আমি এখন বুঝতে পারছি। আমার চারপাশে আমি ভাবছি যে সবকিছু ভুল হচ্ছে, কিন্তু উনি তো আমার আগে এরকম প্রশ্ন করেছেন, তার মানে আমার প্রশ্ন করাটা ভুল না। সবকিছু প্রশ্ন করলে আমরা জানতে পারি। উনি যে বলেন বারবার, আমি তো এখন 8 বছর ধরে কৃষ্ণমূর্তির লেখা নিয়ে ঘাটাঘাটি করছি, উনি যে বললেন যে মানে প্রোটেস্ট করবে না, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো, প্রশ্ন করতে থাকো কেন এই জিনিসটা ঘটছে, এবং কোনো জিনিসে ইমিডিয়েটলি রিয়াক্ট করবে না। তুমি মানে একটা জিনিস আমার ভালো লাগছে না, আমি ওটাকে সম্মতি দিচ্ছি যে হ্যাঁ এটা আমার ভালো লাগছে না, বা এটা আমার রাগ হচ্ছে, বা এটা আমার আঘাত লাগছে, কিন্তু কেন আমার রাগ হচ্ছে, কেন আমার আঘাত হচ্ছে, কেন ভালো লাগছে না, এই জিনিসটা আমি বোঝার চেষ্টা করি। কেননা ওনার বই পড়ে পড়ে আমি বুঝতে পেরেছি যে এগুলো আমাকে বোঝার চেষ্টা করি, আর ওইটার যদি আমি রুটে যেতে পারি তখন আমি অপরজনকে বুঝতে পারি যে সে কোথায় থেকে এসছে। যেরকম আপনি বললেন যে বাজারের লোকটা বললো যে এটা 70 টাকা, কিন্তু আপনার মনে হলো যে এটা 50 টাকা হওয়া উচিত। কিন্তু আমি তো গ্রামের দিকে থাকি, এখন আমি তো দেখছি মাঠে ঘাটে লোকে মানে অনেক কষ্টের মধ্যে, এই করোনার 2 বছরের মধ্যে তাদের প্রচুর কষ্ট হচ্ছে, তারা ঠিক মতো জল, মানে বৃষ্টি তো উল্টো পাল্টা হচ্ছে, বায়ুদূষণের প্রতিফলে এবং করোনার জন্য অনেক সময় জিনিস ঠিক মতো আসছে না, এবং চাষ ঠিক মতো করতে পারছে না, ফল তুলতে পারছে না। সুতরাং যেটা হয়তো করোনার আগে 30 টাকা ছিল, সেটা এখন হয়তো 70-এ গিয়ে দাঁড়িয়েছে। সেটা যারা বিক্রি করছে তাদের কোনো দোষ নেই, তারা মাল পাচ্ছে না। যারা চাষি তাদেরও দোষ নেই, কেননা তারা জিনিস পাচ্ছে না ঠিক মতো। কিন্তু আমি যেহেতু আমি হাত লাগিয়ে সেই কাজটা করছি না, আমাকে ওই পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে না। যেরকম আমি ছোটবেলার জিনিসটা দেখলাম যে আমার কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা কেন আমাকে এই কথাগুলো বলছে, কারণ তারা একটু গণ্ডির মধ্যে থেকেছে, ওদের কিন্তু দোষ নেই, কারণ ওদেরকে ওইভাবেই তৈরি করা হচ্ছে। কিন্তু আমার মা বাবা যেহেতু দুরকম সমাজ থেকে এসে বিয়ে করেছেন, তখন ওনারা পুরো জিনিসটা কিন্তু আমাদের মনটা খুলে দিয়েছে যে সব জিনিসের মধ্যে ভালো খারাপ আছে, তোমাকে সব জিনিস দেখতে হবে। এই জিনিসগুলো আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখবো জীবনটা অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, অন্য কেউ বলে। একেবারেই মানে আচ্ছা, আমাদের চৈতন্যজিও চলে এসেছেন। গুড মর্নিং চৈতন্য। Yeah, good morning. গুড মর্নিং, গুড মর্নিং।
তো আমি বাংলায় বলতে চাই, কিন্তু আমার একটু অসুবিধে। কেন আমি ভাবি যে যদি আমি বলার চেষ্টা করব, আমার ফ্লোটা একটু নর্মাল থাকবে না। আমি বুঝতে পারছি আপনাদের এক একটা শব্দ, কিন্তু আমার জন্য বলা একটু অত ইজি নয়। তো আমি কি করি আমি বুঝতে পারি। আপনি ঠিক আছে, চৈতন্য আপনি ইংলিশে বলুন। So I'll speak in English. I also want to ask, why I don't get hurt now. Not just a question of how I get hurt, what hurts me. What happens to me, because as a child, somebody said something and I started crying. I started feeling very bad. Why do I reach a point where I stop getting hurt? Do I become callous? Do I build a wall around myself? Do I withdraw into a shell? I mean, does it mean that by not getting hurt, is it a result of my insensitivity? Things used to hurt me so much. Why don't they hurt me now? Am I becoming thick-skinned? That's a very interesting, and also, instead of going into all the examples of what hurts me, I think we also need to find out or how things hurt me, and describing those experiences that we have when we get hurt. What gets hurt? What gets hurt in me? When I say I am hurt, what is it exactly which is getting hurt? Exactly. And when I say, I used to think once, say about a few years back, that nothing can hurt me. And I used to take pride in the fact that people in general can't hurt me. So you take away this thing, that thing, I will not be hurt. But it is very difficult to make that statement. Sometimes people in the spiritual circle start feeling that they have risen above all this and they don't get hurt anymore. But just as the thing that gets hurt inside me, it is so slippery, it's so elusive, that one never knows what will happen tomorrow, and I will be terribly hurt. So I'm saying one has to be very careful. I'm saying this to myself when I say that now I don't get hurt, because what gets hurt is a very subtle, very strange thing, and it remains hidden in some corner of our soul, and we never know what will happen and when. That will terribly impair all the bad so-called poise, the calmness that I have, and I'll get hurt again. So deluding oneself into believing that I'm beyond all hurts now is also a very not something safe. It's not a safe conclusion to arrive at. Yeah, just a few things I wanted to share. But I'm sorry, I can understand everything, but I am not able to speak fluently, and I don't want to say something that I'm not, which I can't say clearly, fluently, with clarity. So please forgive me. No, it's absolutely all right. Gautam, I think Pavitra wanted to say something. Pavitra. Please, Pavitra. কি বলবো এটাই ভাবছি, যে মানে আমি এটাই ভাবছি যে মানে আঘাত এই শব্দ
আমাদের মানে মনের আকাশে আর কি অনেক স্টোরি চলে আছে, অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনা বা কোনো একটা মানে আজকেও ছোটখাটো সারাদিন ধরে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে, এখানে আমরা তো মানে সবসময় ইনসাল্টেড ফিল করছি, কখনো রেগে যাচ্ছি, কখনো এগুলো আমাদের বাই প্রোডাক্ট, মানে আমাদের রিয়াকশন। কিন্তু যখন জিদ্দু কৃষ্ণমূর্তি বুকসটা আমি যখন খুলে বসি এবং উনি যেভাবে বলছেন হার্টের কথাটা, মানে উনি সবসময় একটা কথা বলেন যে ডোন্ট গো ভার্বালি। তো আমরা তো যখন কিছু বলতে শুরু করে দিচ্ছি তখন আমরা তো এটা ভার্বালাইজ করছি, কিন্তু প্রকৃত অর্থে হার্ট কি? আমার মনে হয় এটা মানে এখনো একটা বড় প্রশ্ন যে হার্ট অ্যাকচুয়ালি কি। প্রত্যেকই ইন্ডিভিজুয়ালি যদি আমরা ডিসকভার করি, স্টোরি গুলো বাদ দিয়ে, মানে আমার অতীতের আমি আমার লাইফের কথা বলছি, মানে স্টোরি গুলো যখন আমি যাই, মেমোরি লেনে যখন যাই, স্মৃতিতে যখন যাই, তখন তো অনেক মানে রেফারেন্স পয়েন্ট থেকে আমি জাস্টিফাই করার চেষ্টা করি। মানে একটা প্রথম অবস্ট্রাকশন হচ্ছে হার্টকে ডিসকভার না করার, সেটা হচ্ছে নলেজ আর আমাদের ফল্ট ফাইন্ডিং অ্যাটিটিউড, মানে আমার ফল্ট ফাইন্ডিং অ্যাটিটিউড। নলেজ মানে হার্ট সম্বন্ধে অনেক নলেজ কখনোই আমার প্রকৃত হার্টকে ডিসকভার করতে আমাকে হেল্প করবে না, আমার এটা মনে হচ্ছে। আর যখন জিদ্দু কৃষ্ণমূর্তির বইয়ের মধ্যে আমি একটা একটা করে লাইনকে মানে ফিল করবার চেষ্টা করি না, মানে আমার মনে হয় যে মানে এটা একটা দুর্ধর্ষ কিছু, একটা ম্যাজিক্যাল। আর মানে আমি স্টোরিটা মানে যখন হার্টকে নিয়ে মানে শুনছি আর কি, মানে জিদ্দু কৃষ্ণমূর্তি মানে একটা কথা উনি মানে রিপিটেডলি বলতেন, ডোন্ট অ্যাকসেপ্ট এনিথিং দ্য স্পিকার ইজ সেইং, টেস্ট আউট ফর ইয়োরসেলফ। মানে উনি নিজেকে চেক করতে বলতেন। তো একটা তো আমাদের হার্ট সম্বন্ধে অনেক মানে নলেজ আছে, হার্ট কিভাবে হয় না তার ম্যানিফেস্টেশন, তার প্রকাশটা আমরা দেখতে পাই। কারণ যখনই আমরা হার্ট হই সেটা আমাদের কখনো আমাদের ক্রোধ হিসেবে প্রকাশ পাচ্ছে, তো কখনো আমরা ঘৃণা হিসেবে প্রকাশ করছি, এবং এই প্রকাশের ধরনটা কিন্তু একই। সবাই আমরা প্রকাশ করছি যে ওই লোকটা মানে ও এরম কেন করবে, ওরম করবে, কিন্তু অলরেডি তার অনেক আগে আমরা হার্ট হয়ে গেছি। এবার এই যে হার্ট ইটসেলফ কি, আর যখন জিদ্দু কৃষ্ণমূর্তি বলে যখন মানে টোটাল অ্যাটেনশন তোমার পাস্ট এর যে মানে কি বলতে চেয়েছেন, এটা আমার মনে হয় যে এটা আমাদের সবাইকার এনকোয়ারিটা মানে থ্রু আউট লাইফ রাখা উচিত। এইটুকুনি আর কি। Gautam, I wanted to share one thing. I'll mix in Bangla and English together. Please. Actually, one of the things that I think the आवाज আসছে somewhere. So I just wanted to share that এক সেকেন্ড, অন্য প্রত্যেকের আওয়াজ আসছে। হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, প্লিজ আপনি কন্টিনিউ করুন স্যার, আমি মিউট করে দিচ্ছি। yeah, okay. So মানে যে কথাটা আমি শেয়ার করতে চাইছিলাম, that the element of hurt, আমি জানতে পারলাম in a few incidents recently, যখন একটা জিনিস আমি ভেবেছিলাম যে ওই ব্যাপারটা গেল, মানে now there is no problem at all, with regard to some other person in a relationship, কিন্তু হঠাৎ 20 বছর পরে and everything seems more normal otherwise, 20 বছর পরে হঠাৎ একটা রিয়েল এক্সপ্লোশন। আর আমি যেটা ভেবেছিলাম that person is very dear to me and perhaps that আঘাত is now gone, হ্যাঁ, কিন্তু দেখা গেল that it was not gone, ওই সাবকনসিয়াসের মধ্যে রেকর্ডেড হয়ে বসে আছে। So what I wanted to say, Gautam, I was saying that the beautiful aspect that I find with the Krishnaji's pointing out some of these things is that the reason why it is important to attend is nahole they are all tucked in different parts of our subconscious. Amra bhabi je gelo kintu jaini,
So now that issue that also Pavitra, and also Chaitanya and Sudhatadi also, mentioned the need to understand যে কেন এটা কিভাবে ওইটা we can prevent it. দু অ্যাসপেক্ট আছে. One is actually যেগুলো রেকর্ডেড করা আছে সেগুলো মানে স্পটলাইট দিয়ে মানে আনলেস ইট ইজ ডিসলভড, এই একটা প্রবলেম। আর ফিউচারে কিভাবে হাউ ক্যান ইউ প্রিভেন্ট ইট ফ্রম হ্যাপনিং আগেন, নাহলে তো আবার হবে, আগেন ইট উইল রিপিট। So, and because it seems to have a deep effect on the subconscious, and therefore ওই জায়গাটা অকুপাই করে থাকে যেখানে আমরা হয়তো কিছু আরো ভালো we can actually come across something very different dimension, কিন্তু এই জায়গাগুলো blocked by these miscellaneous hurts which we call hurt, and the system is such, I think, such a beautiful system of creation that recording to hotei thakche, automatic recording hotei thakche. So how does one prevent that? That was the third thing, I thought we should try and explore also. But I was surprised, how come 20 years later, যেটা আমি ভেবেছিলাম গেল, আমাদের মধ্যে একটা যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আমি ভেবেছিলাম চলে গেছে, কিন্তু আউট অফ দি ব্লু একটা কোথায় স্ট্রেসফুল সিচুয়েশন এলো, সাম স্ট্রেস, and suddenly an explosion. মানে just to give an indication that কোনো জায়গাতে সব they are all lying actually in our subconscious. মানে সেটা how to put the spotlight on it, সেই কথাটা I find it very interesting. Recording, issue of recording, and also how to put the spotlight for dissolving. এই কথাটা বলছে, যেটা চৈতন্য বলছিল বা পবিত্র বলছিল, মানে এই যখনই আমরা এই রেকর্ডিংটাকে দেখতে যাই বা ওইটা খুঁজতে যাই যে আমরা কেন হার্ট হচ্ছি, আনফরচুনেটলি অলমোস্ট অল দ্য টাইম তখন কিন্তু আমি নিজেকেই প্যাম্পার করি যে না আমি হার্ট হয়েছি বিকজ অফ দিস। মানে উই কান্ট, নিজেকে হারিয়ে খুঁজতে পারি না, মানে নিজেকে নিজের সত্তাটাকে ছেড়ে দিয়ে কেন। এই আমরা কৃষ্ণমূর্তি কি বলছেন এই বিষয়ে একটা ছোট্ট ভিডিও দেখি, আর একটা ছোট্ট গল্প বলি, আমার বলতে খুব ইচ্ছে করছে। এটা গল্প নয়, ঘটনা। আমরা বোধহয় সবাই জানি, মানে আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা ডাস্টিন হফম্যান, অসামান্য সব সিনেমা করেছেন, অভিনয় করেছেন। তো ডাস্টিন হফম্যান এক জায়গায় বলছেন যে whenever I got the role, I always try to start it from zero. I know that's next to impossible, but I tried hard. Maybe I failed, but I tried. So it started from zero টা, মানে আমরা ওই যেটা কমলজি বললো যে এত রেকর্ডিং, এত অ্যাকুমুলেশন, এত রেজিস্টার, ওইটা ছাড়াতে পারি না। সেই চেষ্টা করার চেষ্টা কি আমরা করতে পারি? দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। দেখি আমরা একটা ছোট্ট 9 মিনিটের ভিডিও দেখি, কৃষ্ণমূর্তি কি বলছেন। খুব ইন্টারেস্টিংলি এই বিষয়টা নিয়ে উনি কথা বলছেন। হ্যালো Chaitanya ji কিছু wants to say something, is raising his I just raised my hand once, but then I thought please. But then I thought I should ask that later. There are two things that become clear when you listen to Kamalji and before that Pavitra, that time is not a healer as we generally think. Exactly. We say time heals. Time doesn't heal. It only, what it does is that it layers upon layers of memory on something that has already happened, and we think we have forgotten. But what happens, it just gets relegated into the background of the mind, becomes part of the subconscious. And then, since we have not addressed the question, who gets hurt, we are never able to end it completely. We have, why after 20 years, the same person about whom I thought he has stopped hurting me, or I've completely come out of the event that caused that hurt,
is because I have not asked this fundamental question as to who got hurt. So that who, the thing that got hurt is still there. So we are addressing the person. We are not seeing relationship as a mirror. I only see who caused hurt and try to go into the superficial reasons and never ask the basic question as to what it is that gets hurt in me. And therefore, it remains part of the subconscious. And that's why I think perhaps Krishnaji says that in my talks, I try to address the unconscious mind and not just the conscious mind. Because at the conscious level, maybe you can deal with it temporarily. I think that, oh, this has come to an end, I've resolved this. But something else will hurt, or the same thing will hurt after a few years, because we have not touched, actually the wound has not been touched. Exactly. Yeah. We're Only just- the darkness around the wound has been dealt with. And wanting to deal with that, to manage the hurt, that's an obstacle. We want to get rid of it as soon as it is possible. It has produced a lot of unpleasant sensations. I want to get rid of those unpleasant sensations and get back to my business. Not asking the basic question, what is getting hurt? এক্স্যাক্টলি, মানে আমরা ওই অসামান্য বললো চৈতন্য, মানে এই আনপ্লেজেন্ট সিচুয়েশনটা থেকে আমরা বেরোবার জন্য আমরা কি মানে নাইদার একটা সিনেমা দেখি, অথবা একটা গল্পের বই পড়ি, অথবা ভগবানের কাছে চলে যাই। সো আমরা এড়িয়ে যাই, বেসিক্যালি এড়িয়ে যাই এবং ভাবি যে এটা হয়ে গেছে, মানে ওটা ভুলে গেছি বা ওটা, বাট হিয়ার দ্যাট ভেরি মাচ দেয়ার। মানে কখন যে তার ওই মানে হয় না, গাছে যেরকম ভাবে শিকড় চালিয়ে যায় অনেক গভীরে, থেকে যায়। Also, Gautam, one more point, in a larger context, যেটা আমার মনে এলো, that, as we know, Krishnaji talks about emptying the space and, creating a space where it's empty. Now, this emptiness, so to speak, consciously, perhaps we have something over the conscious, but subconsciously, যেগুলো পড়ে আছে, I give an example that even after 20 years, I was surprised to see. I found it interesting. তার মানে কোথায় পড়েছিল এটা? It means that unless that is given attention, in the larger sense, you cannot give space to that which you are, we talk about, Krishnaji says, if you give space, and if there is emptiness, then, in that silence, things can happen. But can that really happen if we don't understand this, very validly? I mean, very important. The hurt stored in the subconscious. This is the really big issue, actually. And I would say that is, this aghat is easier to deal with when it is, like you mentioned about simple incidents like, getting upset over, you mentioned the vegetable vendor, etc., etc. But there are so many others that are so deeply stored in the subconscious. Exactly. সেগুলো হয়তো, we may not even be aware consciously about it. But they are actually creating, the problems. All the time they are creating problems, sitting in the background. Exactly. Sitting in the background, they are creating. Exactly. So, just wanted to also introduce my sister. She's Harsha from Bombay. So she's our 14th participant. Nice meeting everybody. Abhijit, would you like to say something, Abhijit? আচ্ছা, before he say, আমরা let us see কৃষ্ণাজির একটা ছোট্ট ভিডিও দেখি। It's just 9 minutes এ। Okay. আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখে নিয়ে তারপর আমরা আবার রিফ্লেক্ট করি। Human beings are hurt, right? From childhood. শোনা যাচ্ছে তো? School, college, the whole business of existence. Audible. It's audible. You are hurt, which is you have an image about yourself which is hurt. Do you see that as an actuality? If you see that as an actuality, that you are, the very essence of you is hurt, then what will you do about it? There are the past hurts, and you say,
and you want to prevent future hurts. Can the past hurts be wiped away so that you can never be hurt? Which doesn't mean you become like a stone. Never to be hurt. See, you never ask these questions, ask them. You are secure, then you can be insecure without losing this security. Also, If you lose security, then you are hurt. so why are you hurt? What is you who are hurt? What is the you? The image you have about yourself. No? I'm a Christian, I'm a Buddhist, I'm a Hindu, I'm proud, I'm vanity. You follow? You are, all that's you. Or you think you are God or superior spiritual something inside you which is above all this, which is again a process of thought. Right? So that the process of thought is hurt. And how do you prevent future hurts? Not by resistance, not by withdrawal, not by becoming more and more hard. Do you want to wipe out your hurts? Or do you love your hurts? Now, do please. I am doing that, sir. We are doing it. Do you want to keep your hurts? There is great pleasure in keeping them. Because that gives you vitality, energy to hurt somebody else. So if you want to be free of all hurts, what will you do? So that you are never, under any circumstances, in your relationship with the world or with your friend, never to be hurt. You know what it means? To have a mind that is incapable of being hurt. Hurt also, which is the other side, is flattery. Both are the same. So, is it possible to end this being hurt? Huh? Do you want to find out? Huh? Quelle heure est-il? Moins 10. Oh. I better stop. All right. Piano. Do you really want to go into this? All right, sir, I'll do it for you. But do it. Instead, not just live with words and ideas, but do it. Because then you are free from, then then you blossom in goodness, you flower in goodness then. What is hurt? I'm going to go into it. Don't go verbally, but actually look at yourself and go into yourself. You are hurt. Your parents hurt you when you are a child. Your friends when you are a child or a boy hurt you psychologically. Then in the school they hurt you by saying you must be as clever as your brother or your uncle or your headmaster or whatever. You must, and then college you pass exams, and if you fail you're hurt. And if you don't get a job you're hurt. Everything in the world is put together so that it hurts you. Our education, which is so rotten, hurts you. So, you are hurt. Do you actually realize that you are hurt? And see the results of being hurt.
You are the one to hurt others. From that arises anger, resistance. You withdraw, become more and more inwardly separate. And the more you are inwardly separate, withdrawing, the more you are hurt. So you build a wall around yourself and pretend that you are very, but always within the wall. These are all the symptoms. So you are hurt. And if you really deeply realize that you are hurt, not only at the conscious level, but deep down, then what will you do? Now, how does this hurt take place? Because you have an image about yourself. Suppose if I have an image about myself that I'm always sitting on a platform talking to an audience. Thank God I don't. And if the audience disapproves or doesn't come, I'm hurt. Because I have an image about myself. So the fact is, as long as I have an image about myself, that image is going to be hurt. Right? That's clear, isn't it? Huh? Now, is it possible to live without a single image? Which means no conclusions, which is a form of image, no prejudice, no, you follow? All these are images. And when you, at the moment when you insult me, which is at the moment you say something contrary to the image that I have about myself, then you hurt me. Now, at that moment, when you are saying something that is harmful, hurtful, if I am aware of what you are saying, give my total attention to what you are saying. You understand? At the second, when you want to hurt me by saying something, I give my attention to it. Then there is no registration taking place. You understand this? It is only when there is inattention the registration of hurt takes place, or flattery. Now, can you give, when somebody says you are a fool, can you, at that moment, can you give your total attention? If you do, then there is no hurt. The past hurts have gone in that attention, which is, attention is like a flame that burns out the past and the present hurt. মানে আরেকটা প্রসঙ্গ মানে উস্কে দিল, মানে আমার এটা ভীষণ জানতে ইচ্ছে করছে যে সুজাতা বললেন, এবং আমরা সবাই এটাকে একদম ধ্রুব সত্য হিসেবে মানি, যে আঘাত আমাদের বড় করে। মানে অনেক আঘাত আমাদের, এটা বলি, মানে এটা আমাদের বাবা মা বলেছেন, শিক্ষকরা বলেছেন, আমরা নিজেরাও মানি যে আঘাত রক্তরিত করে, আঘাত তৈরি করে। মানে আঘাত পেয়েছি বলেই আমি এইটা হতে পেরেছি। এদিকে কৃষ্ণমূর্তি যেটা বলছেন সেখানে কিন্তু মারাত্মক কন্ট্রাডিকশন। এই জায়গাটাকে আমরা কিভাবে দেখছি, এইটা নিয়ে আমরা একটু টয়েল করব, কারণ আমার মনে হচ্ছে এটা ভীষণ ইন্ট্রিগুইং এবং ইন্টারেস্টিং। Can you put some light on that, please? I don't know about light, but I can certainly put some darkness around it. Okay. Actually, there's a it's very common. People say that it is that suffering leads to liberation and so on. There's a very famous poet in Hindi, Agay. I'm sure everybody has heard about
him because his name was nominated for the Nobel also. He also says, Dukh majta hai, it polishes you. But I think Krishnaji says something very different. It was not because of suffering that Siddhartha became the Buddha. I think it was attention. He's talking about attention. He's addressing the question that Kamalji also asked about past hurts. He said, how can we end the hurts that were caused, say, 20 years back? He says, attention now to the hurt which may happen while I'm talking to a person who has hurt me in the past. When I pay complete attention to that person, it not only ends the hurt which I think is likely to cause me now, it also takes care of all the hurts that have happened in the past. Now that's something very interesting, because he says in attention there is no registration. And what we call hurt is actually a kind of registration. The memory registers what you say. You call me a fool, and that registers itself on the mind. And that is what I call hurt. He's perhaps telling us, trying to explain the meaning of the word. What do we call hurt? Actually, it's a kind of registration that refuses to go away. And then perhaps attention is the key, as he's saying. So, but you see, what is happening in my case, when I get hurt, then I have read Krishnaji, I have heard him, I have attended dialogues. Now my mind has picked this up as a technique. It says, okay, I'm hurt, now I'm going to be attentive. Right? But it doesn't work that way. Hurt doesn't take place in an attentive state. That's one statement. And the other statement is that when I get hurt, I will be attentive. It doesn't happen like that. If I am listening to you in a very attentive state of mind, then hurt doesn't get the soil in which to strike its roots. That soil is not there. But I can't apply it as a technique. Therefore, I have been reading Krishnaji for 20 years. I continue to get hurt. And I tell him, yes, sir, I've been reading you, but still I get hurt. Because I have turned that attention, awareness into a technique. And it never works like that. And how it takes care of the past hurts also, that's something interesting. Because he says the future is now, the past, all time is now. So if I can be aware of the hurt as it is taking place now, it also takes care of the hurt that took place 20 years back, which is likely to take place in future. Because again, all time is now. Attention, he says, is like a flame that burns away all the garbage. Now this is theory, but as Pavitro said, he says, test it out, sir. Do it. Now, doing it is a challenge in a world which, as he said in this short talk, has been put together with the sole purpose of hurting the individual, the child, in the school, in the family, by parents, by friends, by colleagues in the office. The whole world is there with their weapons, with all kinds of daggers and swords, just to stab you. In that world, I think it calls for an intelligence of a very profound nature, not to get influenced by anything, because maybe all influences hurt us eventually, today or tomorrow. Today they may seem very appealing, but tomorrow, because of that very influence, an image gets formed and somebody hurts you. So that demands a kind of intelligence that is perhaps of an extraordinary nature. How not to get influenced. Because in a world which has turned this into its be all and end all to influence you,
you can't think for yourself. The world ensures that you don't think for yourself. It has a menu laid out for you. The feast is laid out for you. You just eat what has already been prepared for you. Don't cook your own food. Don't have your own thoughts. I mean, we are always thinking from the collective mind. And that wound gets, the festering wound, it continues to, the wound continues to fester. Most of us are able to escape, or they pretend that they have escaped from the wound. But when we talk, when we smile, that wound is always there. We are all, most of the time, speaking from that wound, which has become so inseparable from our own being. That's a very beautiful couplet that तुम इतना जो मुस्कुरा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो. When we smile, it is a wound that we are trying to hide. But he says it's not inevitable. This is not the whole story of your life. There is a very strong possibility that it can be erased once and for all. Not only the present wounds, but the past and the future. That's the ray of hope that Krishnaji shows us. That's the hope that he holds out for us. That this happens. But like existentialists, he doesn't say that's the end of the world. You are doomed. He says, yes, it is there, but you can come out of it through attention, through awareness. Listen. When I'm listening, am I attentive? Then no registration, no wounds, no hurts. That's all, sir. আমি একটু দু চারটে কথা বলতে চাই। আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম তাতে মনে হলো হার্টটা ইন্টারপার্সোনাল, অর্থাৎ পার্সন ভার্সেস পার্সনের মধ্যে যে ইন্টারাকশন, তার মধ্যে আমাদের হার্ট কিভাবে ওয়ার্ক করছে বা আমরা কিভাবে সেটাতে রিয়াক্ট করছি সেটা নিয়ে কথাটা বলা হলো। কিন্তু ইন্ট্রাপার্সোনাল, যখন আমি নিজেকেই হার্ট করছি, এই অবস্থাটাকে আমি যদি অ্যানালিসিস করি, বিশ্লেষণ করি, তাহলে পরে বুঝতে পারবো যে হার্ট কোট আনকোট বস্তুটি কি এবং সেটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি টু মিটিগেট, অথবা এটাকে আমরা কিভাবে থিওরাইজ করতে পারি। এই জায়গাটা আমার মনে হয়েছে খুব জরুরি। এবং কৃষ্ণমূর্তিজির আলোচনাতে একটা দেখলাম, খুব সুন্দর আমার লাগলো, যে হার্ট অ্যান্ড ফ্ল্যাটারি একটা কয়েনের দুটো পিঠ, উনি যেটা বলেছেন। আমি যদি ফ্ল্যাটারিতে আমার যে রিয়াকশন হবে সেটাকে আমি যদি প্লেজার বলি, হার্টের রিয়াকশনটাকে আমি যদি আমার অ্যাগনি বলি, তাহলে পরে কিন্তু দেখা যাবে যে আমি কোনটাতে বেশি মানে কোনটাকে থেকে আমি বেশি শিক্ষা নিচ্ছি। এই জায়গাটাতে আমার মনে হয় ইন্টারপার্সোনাল হার্টের থেকে ইন্ট্রাপার্সোনাল হার্ট, অর্থাৎ আমি নিজেই নিজেকে কিভাবে ফ্ল্যাটারি করছি, নিজেই নিজেকে কিভাবে হার্ট করছি, এই জিনিসটা আমরা যদি ডেলভ করি, আমরা যদি অ্যানালিসিস করি, তাহলে হয়তো বুঝতে পারবো হোয়াট ইজ হার্ট, হোয়াট ইজ ফ্ল্যাটারি এবং আমি কি। এটুকুই আর কি। আমি একটুখানি বলছি, একটা সাফারিং ইজ দ্য সিক্রেট কজ অফ হ্যাপিনেস। হ্যাঁ, মানে আমরা যদি বুদ্ধের লাইফকে দেখি বা এদের লাইফকে দেখি, সত্যের প্রতি এদের যে ভালোবাসা, সত্যকে যে খুঁজতে বেরিয়েছিলেন এরা কিন্তু একটা পয়েন্ট থেকে শুরু করেছিল, সেটা হচ্ছে সাফারিংস। কারণ আমরা অ্যাকচুয়ালি সবাই সাফার করছি। হার্ট মানে কি, আমরা সাফার করছি। তো আমার মনে হয় সাফারিংসটা মানে একটা জরুরি পার্টও, একটা খুব ভালো দিক। অবশ্যই পরে আমি কৃষ্ণমূর্তির কথা বলছি, কিন্তু সাফারিংসটা আমাদের বড় হতে হেল্প করে কিনা জানি না, কিন্তু সাফারিংসটা আমাদের আর একটা ডাইমেনশনকে
আর একটা আমি যেটা মানে ওই কৃষ্ণমূর্তির ভিডিওটা যখন দেখছিলাম, একটা লাইন আর কি বলবো, যে সাইকোলজিক্যালি ইনওয়ার্ডলি নট টু হ্যাভ আ সিঙ্গেল শ্যাডো অফ ইমেজ, দেন নোবডি ক্যান হার্ট ইউ। এই যে ইমেজ, এই ইমেজ কথাটা তো মানে আমরা মানে যখনই মানে ঋদ্ধ কৃষ্ণমূর্তি পড়তে যাই তখন আমরা বারবার ইমেজ কথাটা খুঁজে পাই, কিন্তু ইমেজ ইটসেলফ আমরা নিজেদের কি করে তৈরি করি, এটা মানে আমি এনকোয়ারি করার চেষ্টা করি যখন দেখি যে আমরা অ্যাকচুয়ালি কিন্তু প্রচুর ইমেজ অলরেডি তৈরি করে রেখেছি। যেমন আমি যেমন সমর্পিতার সাথে, আমার ওয়াইফ সমর্পিতার সাথে যখন কথা বলতে যাচ্ছি তখন আমি হয়তো কিছু একটা আমি যদি জ্ঞানী টাইপের একটু জ্ঞান ট্যান দিয়ে ফেলি আর কি লোককে। এবার মানে ওকে যখন হয়তো কিছু বলতে যাচ্ছি, এবার ওকে হয়তো কিছু বলতে যাচ্ছি, তখন হয়তো বললোই যে মানে তুমি বেশি বুঝে গেছো কৃষ্ণমূর্তি। তো মানে এইটা কৃষ্ণমূর্তি পড়াটা ইটসেলফ একটা আমাদের ইমেজ তৈরি করে দিচ্ছে। তো ও কৃষ্ণমূর্তি যখন বলছে যে মানে তার টিচিংস এর ডেপথে ভার্বালি ছাড়া, ভার্বালি আমরা মানে ভার্বালাইজ যখন করে ফেলছি তখন আমরা শিফট করে যাই, কিন্তু ভার্বালি ছাড়া যখন এনকোয়ারি করতে শুরু করেছি ডিপ ডাউন হার্টটা আমাদের ব্রেনে কি করে রেজিস্ট্রেশন ঘটছে, সেটা একটা এনকোয়ারি ফর্মে আমার মনে হয় একটা অন্য দিগন্ত আমাদের কাছে নিয়ে এসে দিতে পারে। এটাই আর কি, আমরা প্রতি মুহূর্তে মানে ওয়ার্ড মানে একটা জিনিস আমি দেখছি যে আমরা মানে জিতু কৃষ্ণমূর্তিও বলেন যে উই আর স্লেভ অফ ওয়ার্ডস। আমরা ইমেজ তৈরি করি, আমি যখন আমার ইমেজটা তৈরি করি কিভাবে তৈরি করছি, যে আমি আমার ওয়ার্ডস দিয়েই মনে মনে যে কথাটা বলছি সেই কথাটা দিয়েই, সেটাই তো ফর্ম অফ থট, সেইটা দিয়েই কিন্তু ইমেজ তৈরি করছি। যেমন কি মানে প্রথম কথা, আমি একটা পড়াশোনা করেছি, প্রত্যেকের আমাদের একটা ডিগ্রি আছে, প্রত্যেকে কিছু না কিছু কাজের সাথে যুক্ত, তখন আমার মনে হয় যে আমি একটা পজিশনকে হোল্ড করে আছি। এই পজিশনটা আমি কি করে হোল্ড করে আছি? থ্রু মাই ওন ওয়ার্ডস। আমি নিজেকে যে কথাটা বলে চলেছি ক্রমাগত, সেই ওয়ার্ড গুলোরই স্লেভ আমরা। উনি একজন বলছিলেন, উনি বলছেন যে আমরা নিজেদেরকে নিজে হার্ট করি। অ্যাকচুয়ালি সবসময় মানে অন্য কেউ আমাদের হার্ট করতেই পারে না। আমরা যখন অন্য কেউ বলছে তখনও আমরা নিজেদেরকে হার্ট করছি, তখন আমরা অন্যের উপর ঘাড়ে দোষটা দিয়ে দিচ্ছি যে ওর জন্য এটা হলো। সেটা কিন্তু আমার ব্রেনে যখন চৈতন্য স্যারও বলছিলেন, যে উনি বলছেন কি যে তোমার কাছে সয়েলটা যতক্ষণ আছে, তোমার কনসিয়াসনেস এর মধ্যে যে সয়েল, ততক্ষণ তুমি কিন্তু হার্ট ইটস ইনএভিটেবল। হ্যাঁ, আমাদের এই মানে ওই ফর্ম থেকে নিজেদেরকে যদি না ইনকোয়ারি করি তাহলে কিন্তু কখনো বের করে নিয়ে আসতে পারবো না। আমরা ইন্টেলেকচুয়াল ডিসকাশন নয়, মানে এবার কৃষ্ণমূর্তি তো হার্ট হতে বারণ করেছে, কৃষ্ণমূর্তি বলছে হার্ট হবে না তুমি, হার্টটাই সত্য, তখন আই অ্যাম হার্ট, হার্টটাই সত্য। এবার হার্টটা অ্যাকচুয়ালি কি, কথাগুলো ছাড়া, শব্দগুলো ছাড়া, এটা কি অ্যাকচুয়ালি আমার ব্রেনের রেজিস্ট্রেশন বলতে যে ইম্পালসটা, সেটা কি? এইটা আমার মনে হয় কোশ্চেন ফর্মে রাখলে, হাইপোথিসিস ফর্মে রাখলে আমাদের একটা নতুন এনকোয়ারি আসতে পারে। এইটাই আর কি, ভুলভাল কিছু বলে ফেললে কিন্তু ক্ষমা করে দেবে। যদি আমরা প্রায় 1.5 ঘন্টা কাটিয়ে দিলাম, যদি আর কেউ কিছু বলেন, অভিজিৎ কিছু বলেনি, বা সুজাতা আপনি যদি কিছু বলেন, বা সুদেশ না তুমি পরে বলবে বলছিলে, সমর্পিতা। সমর্পিতা। আমি যখন নিজেকে এক্সামিন করি, একটা হার্ট হয়তো অনেক সময় স্টুডেন্ট বললো বা কোনো বন্ধু বললো, তো নম্বর ওয়ান একটা মনে হতে হয় যদি আমি হার্ট হয়েছি তার মানে আমার জন্যই হয়েছি। এবং আমি দেখি যে ওটা যে একটা মাইন্ডের আমার একটা প্যাটার্ন আছে যেটা আমি সবসময় ধরতে পারি না। মাইন্ডের প্যাটার্নটা কি, মানে একটা সিকিউরিটি চাইছি। যেই আমাকে কেউ কিছু বললো বা আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম হলো না, অন্য কিছু হলো, তা আমি তো এক্সপেক্ট করেছিলাম, সেটা তো আমার ভুল। তো আমার মাইন্ডটা সবসময় কেন একটা জানি না এটা কি প্যাটার্ন অফ মাইন্ড, সবসময় সিকিউরিটি খুঁজছে, শক্ত গ্রাউন্ড খুঁজছে। এবং যেই অন্য কিছু হয় তখন আমরা আবার ওই শক্ত গ্রাউন্ডের দিকে একটা প্যাটার্ন, এবং খুব অ্যাটেন্টিভ থাকলে ওটা যদি ধরা যায় তাহলে আর হার্টের কোনো ব্যাপার থাকবে না। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়। তো ওই যে প্যাটার্ন অফ মাইন্ড, দ্য মাইন্ড ইজ অলওয়েজ সিকিং ফর সিকিউরিটি, যেটা আমরা ইমেজ বলি, যাই বলি, সেটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে।
সেইটা যদি ধরা যায় উইথ অ্যাটেনশন, তাহলে হার্টের থেকে বাঁচা যায়। এক্স্যাক্টলি, মানে আমি এইখানে একটা কথা খালি অ্যাড করতে চাইলাম, ব্রিলিয়ান্টলি পুট, মানে এই আমাদের এক্সপেকটেশন, এবং যেহেতু আমি একটা ফরম্যাটে কাজ করি, সেখানে আমার মনে হয় আমাদের নিজেদের মধ্যে একটা স্ক্রিপ্ট লেখা আছে। সেই স্ক্রিপ্টটা যখন আমি সুজাতার সঙ্গে কথা বলছি বা যার সঙ্গে, সেই স্ক্রিপ্টে যখন উনি ফলো না করছেন, আমি হার্ট হচ্ছি বা আমার তো মিলছে না। ঠিক যে কারণে কমলজি বললেন, অবভিয়াসলি আমি ওই ফ্রুট ভেন্ডারের কথা এই কারণে বললাম যে ওটা খুবই তুচ্ছ ব্যাপার, কিন্তু কেন আমি রিয়াক্ট করেছিলাম, কারণ আমার কাছে আমার একটা স্ক্রিপ্ট লেখা আছে। আমি যখন জিজ্ঞেস করছি বাবা এত দাম কেন রে, 50 টাকায় দে না, ও তখন বলছে রেখে দাও রেখে দাও, মানে রেখে দাও, এত বড় অডাসিটি। আমার তো স্ক্রিপ্টটা লেখা আছে যে ও যদি নাও দিতে পারবে বলবে না গৌতম না হবে না, আমার তো একটা স্ক্রিপ্ট করা আছে, সেই স্ক্রিপ্টটা মিলছে না বলে আমি হার্ট হচ্ছি। ইট ইজ ডেঞ্জারাস, ভেরি ইন্টারেস্টিং এন্ড অ্যাবসলিউটলি পবিত্র। মানে এইগুলোকে ছেড়ে দিয়ে যদি ভেতরে ঢুকে যদি এনকোয়ারি করা যায়, বা যেইটা কৃষ্ণাজি বলছেন বা চৈতন্য খুব ইন্টারেস্টিংলি বললো যে attention is like a flame, মানে it burns out মানে past and present heart. So আমরা আর কেউ কিছু বলবো না? Can we wind up? I just want to end with a few questions. Please. আমি একটা চৈতন্য স্যারকে কোয়েশ্চেন করব। Yeah, you can ask me now or let me finish and then you can ask. তুমি জিজ্ঞেস করতে পারো না, আমি আমার একটা কোয়েশ্চেন আমি রেজ করতে চাই। আমার কোয়েশ্চেনটা যে why do I cling to my hurts? Why do I love to weave stories around my hurts? Why do I derive pleasure from heart, from all the hurts that I've accumulated? Am I deriving any pleasure? Do these hurts make me feel secure? What would I be if there were no hurts? Am I anything else other than the hurts that I have accumulated? Just with these questions, I want to leave here in the sense that these are questions that I think that need to be looked at. Absolutely. Am I, when he says you are your hurt, so the hurt will only be interested in more hurts. It cannot be interested in anything that ends it. So is the ending of hurt actually the ending of that image which I never want to end? So do hurts function like an umbrella under which I take refuge against the harsh sun and heavy rains of life? That's all. Thanks. Yeah, তুমি পবিত্র তুমি জিজ্ঞেস করতে পারো। আমি আমি স্যার এটাই I would like to ask you a question, যে what is actually, please tell something that is attention and intelligence. What is the difference between attention and intelligence? I don't know whether we have enough time. আমাদের কাছে কত সময় আছে আমি জানি না, আমি চেষ্টা করছি। I don't think there's any difference. If you listen to, I don't know what other people who have come up with all kinds of intelligence, multiple intelligence theories, I don't know what they say. No, I am asking as per Krishnamurti teachings. No, I'm asking as per when using. There is intelligence, in his opinion, in his own words, is the ability to observe without judgment, and that is the highest potential. Not only that, he says without compassion there can be no intelligence. So they are all named interchangeable. Attention is intelligence, compassion is intelligence. Without them, intelligence, and there is a difference between intellect and intelligence. Intellect is not intelligence. It could be part of it, but it's not intelligence. So it's an unconventional definition that he's offering, but it's something worth looking at, so something worth considering, that without being attentive, you can't say I'm intelligent. Without being compassionate, you can't say I've made $1 billion in a year and I'm intelligent. No,
Do you have compassion? That is what he will ask you. I mean, since we're asking me, sir, one more question. If I have an image about myself deep down, how can attention totally dissolve that image? Only we have attention to dissolve that image. If this image is a repeatedly occur, so how can I solve it? Pavitro, again, I'm very particular about this, the format and the time which is available to us. So I want to be brief. I'm saying that image is not a fixed thing. It's more a verb than a noun. It is happening, it is arising every moment. It is arising now. Yes. As I am talking to you, I am having an image about myself that I am somebody to whom you are addressing your question, and I am answering them. And therefore, I am an important person. Right now, there's an image arising, right? So, image is not a fixed thing. So, there is this advice, suggestion that one must be attentive from moment to moment. I mean, each time an image arises, can we pay attention to it? Each time, not only to an image that I have about my image. Sir, but it's quite impossible, sir, it's quite impossible for us to remain attentive all the time. Image is happening, I understand, but is it possible to completely our image? Because image is living on words and what the story inside me. You see, sir, sir, don't say it is impossible, because religion is about this. It is the art of asking impossible questions. It's an impossible question. True. Wait. And then, secondly, who says that be attentive all the time? Can we be attentive even for a few moments during the day? Even for 5 minutes, 10 minutes during a few conversations that we have during the internet. Let's start with that. Why become, I have not climbed a small hill. Why do I think about climbing the summit of the Everest? Why do I want to go to the top of the Everest? Let's start with what we are capable of doing, what we can do. That's a simple way of looking at it. I will not make this my aim that I want to be attentive all the time, round the clock. No, I just want to be attentive during this conversation that I'm having with you. I don't want to be too greedy about this attentive, this thing called attention or attentiveness. I just want to be attentive now. That's all. Okay. Actually, you know, when I was when the children were studying in Rishi Valley, and there was a very nice book called Beyond Violence, you know, a small booklet. And in that, one of the lines which I remember is that when you don't have hurt, then you are actually ending violence. Because all the time, I used to also have questions about relationships and we used to discuss in meetings and all, you know. And he used to always emphasize on one thing, that the image is interacting with the image. It's not you who are interacting, you see. So I used to tell him that my husband doesn't, you know, the same treatment is not as when we got married. So he said, you know, it's the image he had of you when you were newly married. But that image is not changing with time. You know, adaptability is one of the functions which we have to go beyond hurt. And also, I feel with my own experience, which I'm just sharing, that I met a relative of mine who was extremely hurt with certain issues, you know. And now with maturity, I could see that I could listen to her complaints without registering any reaction of hurt within me. And I felt that she has the right to express herself. And maybe it is a platform for me to change and evolve further, you see. So I think in the art of just listening to what the other person wants to tell you, maybe your previous image about that person may not be
maybe full of hurt for that, what the hurt that person has caused you. But it is not necessary that she may be wrong. Maybe that you were in the wrong. There was a platform made for the hurt. But now, as you evolve, it is possible for you to listen to the other person's hurt or other person's complaints without registering the hurt within yourself. That much empowerment we should have now when we are listening to Krishna ji especially. Because hurt is also a metamorphosis of change. When you take it as a platform of change, that hurt can be a stepping stone to love, to compassion, to attention. And slowly you will find that what used to hurt you so much before will lose its power to hurt you. You will start looking with benevolence. Krishna ji would use the word benevolence a lot. And I think that benevolence, when it surpasses your other traits of negativity, I think then hurt also loses its power. That's what I have understood, in my own way, So, Gautam, shall we slowly wind up? Okay, so sorry I got disconnected. No problem. No problem. So, Kamalji, please wind up করুন. Before winding up, আমি just একটা জিনিস আরেকটু ছুঁয়ে দিই, সেটা হচ্ছে আমার রবি ঠাকুরের ইনফ্যাক্ট একটা গানের কথা মনে পড়ে গেল, যে গানটা আমাদেরই একজন বন্ধু জয়িতার মাধ্যমে, কমলজির মাধ্যমে পেয়েছিলাম, শোনা যাচ্ছে না। হ্যাঁ, মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা, একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা, কেমন করে নামবে বোঝা তোমার আগল নয় যে সোজা, অন্তরেতে আছে যখন ভয়ের ভীষণ ভারখানা, রাতের আধার ঘুচে বটে বাতির আলো যেই জালো, মূর্ছাতে যে আধার ঘটে রাতের চেয়ে ঘোর কালো, ঝড় তুফানে ঢেউয়ের মারে তবু তরি বাঁচতে পারে, সবার বড় মার যে তোমার ছিদ্রটার ওই মারখানা, পর যে আছে লাখে লাখে কে তাড়াবে নিঃশেষে, ঘরের মধ্যে পর যে থাকে পর করে দেয় বিশ্ব সে, কারাগারের দাড়ি গেলে তবেই কি মুক্তি মেলে, আপনি তুমি ভিতর থেকে চেপে আছো যে দ্বারখানা, শূন্য ঝুলিয়ে নিয়ে দাবি রাগ করে রোষো কার পরে, দিতে পারিস তবেই পাবি, পাবি না তো ধার করে, লোভে ক্ষোভে উঠলো মাটি ফল পেতে চাস রাতারাতি, আপন মুঠো পড়লে ফুটো আপন হাঁড়ার ধারখানা। এইটা নিয়ে কথা বলছেন কিন্তু মানে আমাদের মনের মধ্যে। তো ওভার টু কমলজি। আর একটা ছোট্ট প্লিড করবো আমার উইথ মাই ফোল্ডেড হ্যান্ডস টু মি, আমার নিজের কাছে বেশি করে আর সবার কাছে, যে আজকের এই আলোচনাটা যেন না শুধুমাত্র যেন ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ হয়ে না থাকে আমাদের কাছে, আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে একটু আলো ফেলি, একটু ভেতরে ঢুকে দেখি না 0.1% হলেও এগোতে পারি কিনা, এগোনো পিছনে জানি না, একটু দেখি না, এনকোয়ারি করে দেখি না। অ্যান্ড আরেকটা জিনিস বলতে লোভীর মতো বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আমি কালকে ওই ফলওয়ালার কাছে গিয়ে ফল কিনবো আর কথা বলবো, হঠাৎ কেন জানি না আমার মনে হলো, যদিও একটু কিডিশ ব্যাপার, বাট স্টিল। হোয়াট টু কমলজি? So I just wanted to thank all of you. Sujata is so happy to see you after a very long time. I remember visiting your school at that lovely dance performance, etc. Beautiful language. So it's good to connect once again. Chaitanya is from Allahabad. Chaitanya, thank you so much for joining. I think Chaitanya is probably somewhere there. And thanks everybody. Thank you, Kamalji, for inviting, because I enjoyed this. Thank you all. I love this language, and I wish if I had overcome the fear of being scoffed at, I would have spoken in Bengali only. But I had a very strong fear that thank you, Abhijit. Made fun of. Abhijit, thank you for joining. Abhijit. Thank you, Gautam. Thank you. Thank you. And what I wanted to say,
So Deshna. What I want to say is we'll probably have another session. We are trying to have one every month. So if you have anything to share for the next session, like, as we know that the theme is normally just a starter, and the theme is always interconnected, because something like hurt is connected with fear, is connected with thought, so many things. But if you want to indicate something that you would like, perhaps should be taken up in the December one, we'll fix up a date in December, then do feel free to suggest. Thank you, Gautam. Wonderfully managed session. Gautam, Thank you. so much. Thank you. Thank you, everybody.